আমার মেয়ের বিয়েতে আমার ধনী বেয়াইরা আমাকে মেহমানদের সামনে চাকর ভেবে জল খাওয়াতে বলেছিল। আমি চুপচাপ জল খাওয়াতে থাকি। হঠাৎ অনুষ্ঠানে শহরের সবচেয়ে বড় কমিশনার আসেন এবং তিনি সোজা আমার কাছে এসে মাথা নত করেন। সবাই অবাক হয়ে গেল যে এই গরিব লোকটা কে। তখন কমিশনার মাইকে এমন কথা বললেন যে সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার নাম শরৎ এবং আমার একটাই মেয়ে ছিল এবং আমার স্ত্রী যে খুব অসুস্থ ছিল। তার একটাই ইচ্ছে ছিল যে মেয়ে বড় হলে তার বিয়ে যেন ধনী পরিবারে হয় এবং এই ইচ্ছে তার জন্য পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে বলত যে মেয়ের বিয়ে ধনী পরিবারেই হতে হবে। আমি বলতাম, এটা কেমন কথা? আমরা আমাদের মতো লোকেদের মধ্যেই তার বিয়ে দেব যাতে তারা আমাদের মেয়েকে নিচু না মনে করে। কিন্তু আমার স্ত্রী বলত যে সারা জীবন আমি যেভাবে কাটিয়েছি তা আমিই জানি। আমার ছোট ছোট স্বপ্ন ছিল যা একটাও পূরণ হতে পারেনি। ছোট ছোট জিনিসের জন্য আমি হাহাকার করেছি। আমরা সত্যিই খুব গরিব ছিলাম। আমার রোজগারও বেশি ছিল না। একটা ছোট ভাড়াবাড়ি ছিল যার দেওয়ালে নোনা ধরে থাকত। শীতে হাড় কাঁপানো ঠান্ডা লাগত আর গরমে ছাদ থেকে আগুন ঝরছে বলে মনে হতো। মাসের শেষে রেশন গুনতে গিয়ে হাত কাঁপত। কখনো ওষুধ আগে শেষ হয়ে যেত, আবার কখনো টাকা। আমি পরিশ্রম করতাম, মজুরিও করেছি, দোকানে কাজও করেছি, কিন্তু পরিস্থিতি কখনো আমাদের ভালো হতে পারেনি। আমার স্ত্রীর অসুস্থতা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং মন সবসময় কোনো না কোনো ভয়ে আচ্ছন্ন থাকত। সে রাতে জেগে জেগে মেয়েকে দেখতে থাকত। তার মনে হতো যদি সে কিছু না করেই পৃথিবী থেকে চলে যায় তবে সব বৃথা হয়ে যাবে। তার মাথায় তখন এই কথাটা গেঁথে গিয়েছিল যে ধনীদেরই সম্মান আছে এবং টাকাই সবচেয়ে জরুরি। সে তার ব্যর্থ জীবনকে মেয়ের বিয়ের মাধ্যমে বদলে দিতে চেয়েছিল। আমি তাকে বললাম যে আমাকে বলো তোমার কি চাই, আমি তোমাকে এনে দিচ্ছি। এখন পরিস্থিতি এতটা খারাপ নয় যে তোমাকে হাহাকার করতে হবে। সে বলল যে এখনও কোনো ভালো পরিস্থিতি আছে। মাসে ৬০-৭০,০০০ টাকা রোজগার করা আজকালকার দিনে কিছুই না। তার কথায় হতাশাও ছিল এবং রাগও। সে নিজেকে পরাজিত মনে করছিল। সে বলত যে আমি এখন মরতে চলেছি। এখন আমার আর কোনো ইচ্ছে বাকি আছে। এটা শুনে আমার বুক কেঁপে উঠত। আমার তার জন্য খারাপও লাগত এবং দুঃখও হতো। আমি জানতাম যে অসুস্থতা তার চিন্তাধারা বদলে দিয়েছে। তার কাছে ধনী পরিবার কোনো স্বপ্ন নয়, বরং এক মুক্তি হয়ে দাঁড়িয়েছিল। সে বলত যে এখন আমার জীবনের শেষ ইচ্ছে এবং শেষ উদ্দেশ্য শুধু এটাই যে আমি আমার মেয়ের বিয়ে ধনী লোকেদের মধ্যে দিয়ে যাই। সে এই কথাটা এমনভাবে বলত যেন কোনো শেষ উইল করছে। আমি চুপ হয়ে যেতাম, কারণ আমি তার ভয়টা বুঝতাম। সে দারিদ্র্যকে নয়, বরং নিজের জীবনকে ভয় পেয়েছিল যা সে নিজে ভোগ করেছে। আমার মেয়েও আমার স্ত্রীর মতো অসহায় এবং সরল ছিল। সে তো জানতই না যে তার মা নিজের জেদের বশে তার জীবনের সিদ্ধান্তের ব্যাপারে কি করতে চলেছে। সে এখনও বাচ্চা ছিল। তার জগৎ বই, খেলা এবং মা বাবার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সে কখনো এটাও ভাবেনি যে তার সৌন্দর্য একদিন তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে। ডাক্তার আমার স্ত্রীকে কঠোরভাবে বারণ করেছিলেন যে ঘর থেকেও বেরোবে না, শুধু বিশ্রাম নিতে হবে। তার শরীর রোগে দুর্বল হয়ে গিয়েছিল। শ্বাসকষ্ট হতো, মুখ সবসময় ফ্যাকাশে থাকত, কিন্তু তার মন অন্যদিকেই চলছিল। তার কাছে এখন নিজের প্রাণের চেয়ে মেয়ের বিয়ে বেশি জরুরি হয়ে গিয়েছিল। সে ওষুধ খাওয়ার পরপরই বিয়ের কথা শুরু করে দিত। আমি তাকে বোঝাতাম যে আগে নিজের স্বাস্থ্যের দিকে তাকাও। শরীর ঠিক হবে তবেই তো তুমি মেয়ের বিয়ে দেবে। তখন সে বলে দিত যে আমার কাছে সময় নেই। আমি চাই আমি মরার আগে নিজের চোখের সামনে আমার মেয়ের বিয়ে দিয়ে যাই। সে আমার মেয়ের জন্য পাত্র খুঁজছিল এবং সে তার জন্য নিজেই ঘরে ঘরে যেত। অসুস্থতা সত্ত্বেও দুর্বল পায়ে মেয়ের মা হয়ে লোকের দরজায় কড়া নাড়ত। তাদের সাথে কথা বলত যে কোনো ভালো সম্বন্ধ থাকলে বলো। তার চোখে এক অদ্ভুত জেদ ছিল, এমন জেদ যা মানুষকে অন্ধ করে দেয়। তার এক বান্ধবী ছিল যে ঘটকালি করত, কিন্তু সে এত ব্যস্ত থাকত যে তার সময় হতো না। আমার স্ত্রী তার বাড়ি গিয়ে তাকে বারবার জিজ্ঞেস করত। সে কখনো খালি হাতে ফিরত, আবার কখনো একটু আশা নিয়ে, কিন্তু আশা প্রতিবারই ক্লান্ত হয়ে মরে যেত। একদিন আমি বাড়ি এলাম তো দেখলাম সে সামনে বসে আছে। তার সামনে সেই ঘটক মহিলাও বসেছিল। আমি চুপ করে এক কোণে দাঁড়িয়ে পড়লাম। আমি তাদের কথা শুনলাম এবং আমি আন্দাজ করতে পারলাম যে আমাদের সমাজ কতটা খারাপ হয়ে গেছে। সেই মহিলা বলছিল যে লোকেরা তো মেয়ে নিয়ে যায় না,
লোকেরা নিয়ে যায় জিনিসপত্র, আর জিনিসের সাথে মেয়েকেও নিয়ে যায়, কারণ অকারণে তো কেউ আপনার বাড়িতে এসে আপনার কাছে জিনিস চাইবে না। তারা বলবে যে মেয়ের সাথে জিনিস দিচ্ছ না, আপনারা জিনিসের সাথে মেয়ে দিচ্ছেন। সেই মহিলা এই কথাটা এমনভাবে বলছিল যেন কোনো সত্যি কথা বলছে, যেন এসব একদম স্বাভাবিক। সে বলল যে এখন তোমরাই বা কি দিতে পারবে? বড় ঘরে সম্বন্ধ করবে তো বড় গাড়ি, অনেক যৌতুক, জানি না আরও কি কি দিতে হবে। আর যারা এত বড় এবং ধনী লোক হবে তাদের তোমার মেয়ের প্রতি কি আগ্রহ থাকবে? আমি এই সব কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে একটা ভয় ঢুকে গেল। আমি ভাবছিলাম যে যদি সত্যিই এমন হয় তবে লোকেরা মেয়েদের জন্ম হলে এত দুঃখ কেন করে, এত মন খারাপ কেন করে? কারণ তারা জানে যে তারা না তো তাদের এই সমাজে নিরাপত্তা দিতে পারবে, না ভালো পড়াশোনা করাতে পারবে, না তাদের বিয়ে ভালোভাবে দিতে পারবে। আর এমন লোভী লোকেদের মধ্যে যদি তাদের বিয়ে দেয় তবে তাদের জীবনের কোনো গ্যারান্টিও নিতে পারে না যে বিয়ের পর সে সুখে থাকবে কি থাকবে না। আমার স্ত্রী চুপচাপ সবকিছু শুনছিল। তারপর সে আমার মেয়ে দৃষ্টিকে বাইরে ডাকল। তার গলায় অদ্ভুত কাঁপুনি ছিল। দৃষ্টি বাইরে এল, সাধারণ কাপড়ে, খোলা চুলে, চোখে সরলতা নিয়ে। যেই সেই মহিলার নজর তার ওপর পড়ল সে অবাক হয়ে গেল। সে চোখ বড় বড় করে সাথে সাথে বলল যে কি সুন্দরী মেয়ে! আমি তো এত মেয়ের বিয়ে দিয়েছি, এমন সুন্দরী মেয়ে তো আমিও দেখিনি। সেই মহিলা বলেই যাচ্ছিল, বলতে লাগল যে আরে একে তো আমার ছেলের জন্যই আমাকে দিয়ে দাও। আমার স্ত্রীর মুখে এক মুহূর্তের জন্য খুশির ঢেউ খেলে গেল। সে সাথে সাথে বলল যে না দেখো, আমাদের কাছে দেওয়ার মতো বেশি যৌতুক নেই, কিন্তু আমাদের মেয়ে খুব সুন্দরী। সেই মহিলা হাসতে হাসতে বলল যে কথা তো ঠিক, চলো দেখি তোমার মেয়ের জন্য কোনো সম্বন্ধ পাই কিনা। কিন্তু তার কথার স্বরে আন্তরিকতা কম এবং মতলব বেশি ছিল। আমার স্ত্রী বারবার এটাই বলছিল যে ধনী লোক হওয়া চাই। সে এই শব্দটা বারবারই বলছিল যেন ওটা ছাড়া কথার শেষই হবে না, কিন্তু আমার তবুও বিশ্বাস ছিল যে এমন কিছুই হতে চলেছে না। তারপর আমার স্ত্রী এমন একটা কথা বলল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সে বলল যে আমরা মিথ্যে বলে দেব যে মেয়ের নামে প্লটও আছে যা আমরা যৌতুক হিসেবে দেব, এবং পরে বলে দেব যে প্লটটা বেদখল হয়ে গেছে। সেই মহিলা সাথে সাথে বলল যে হ্যাঁ, এই ব্যবস্থাটাও করা যেতে পারে, যেন এসব কোনো সাধারণ ব্যাপার। এবার আমি সামনে এলাম। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম যে কি ধরনের কথা বলছো তুমি? এভাবে ওরা প্লটের নামে মেয়েকে নিয়ে যাবে, পরে যখন ওরা জানতে পারবে যে প্লট নেই তখন আমাদের মেয়ের সাথে কি করবে? আমার গলা কাঁপছিল, আমার বুক ধড়ফড় করছিল। আমার স্ত্রী আমার দিকে তাকাল, তার চোখে অদ্ভুত এক চমক ছিল। সে বলল যে শ্বশুরবাড়ি গিয়ে যখন আমার মেয়ে গর্ভবতী হবে এবং তাদের ছেলে জন্ম দিয়ে দেবে তখন কেউ কিচ্ছু বলবে না। এটা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার মুখ বন্ধ হয়ে গেল, আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি খুব অবাক ছিলাম যে আমার স্ত্রীর কি হয়ে গেছে। এ সেই মহিলা ছিল না যাকে আমি চিনতাম। এটা অসুখ ছিল না, এটা ছিল ভয়, এটা ছিল দারিদ্র্যের আঘাত যা তার চিন্তাধারাকে বদলে দিয়েছিল। সেই মহিলা চলে যাওয়ার পর আমার স্ত্রীর সাথে আমার ঝগড়াও হল। আমি জানতাম যে সে অসুস্থ এবং আমি তার সাথে ঝগড়া করতে চাইছিলাম না। এটাও সত্যি যে যখন আমার অভাব ছিল এবং আমার অবস্থা খারাপ ছিল তখন আমি পরিস্থিতির রাগ তার ওপরও ঝাড়তাম। এই কারণেই বেচারি আজ এমন হয়ে গিয়েছিল। কিন্তু যখন থেকে আমি জানতাম যে তার শরীর খারাপ, আমার এটাই চেষ্টা থাকত যে আমি তার সাথে একদমই এমন কথা না বলি। কিন্তু আমি তাকে বললাম যে তুমি এই ধরনের কোনো কাজ করবে না, মিথ্যের সাহারা নিয়ে আমরা মেয়েকে বিদায় করব না। কিন্তু সে বলল যে আমরা এমনই করব, ধনী লোকের সাথে থাকবে। ভালোবাসা তো এমনিতেও পাওয়া যায় না। স্বামী কখনো স্ত্রীকে ভালোবাসে না, শুধু তাকে ঘরে এজন্যই রাখা হয় যাতে বাইরে থেকে অপমানিত হয়ে এলে ঘরে কেউ থাকে যাকে কথা শোনানো যায়, নিজের রাগ ঝাড়া যায়, নিজের মন হালকা করা যায়, বা যাকে দিয়ে নিজের স্বার্থ পূরণ করা যায়। অন্তত পেট তো ভরা থাকবে, গায়ে ভালো কাপড় থাকবে। সে কাঁদতে কাঁদতে চোখের জল মুছল, তখন তার আঙুলে সোনার আংটি নজরে পড়ল এবং তারপর সে এটাই ভেবে জল মুছে নিল যে চলো, আমার কাছে সুখ নেই, স্বামীর ভালোবাসা নেই, অন্তত টাকা তো আছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে তুমি কি ধরনের কথা বলছ? সে বলল যে এটাই তো তুমি আমার সাথে করেছ, তাই না? আমার কাছে না তো স্বামীর ভালোবাসা ছিল আর না টাকা ছিল, না সুখ।
আর এখন স্বাস্থ্যও নেই। নিজের মেয়ের সাথে আমি এমন হতে দেব না। এরপর আমি চুপ হয়ে গেলাম, আর কি বা বলতে পারতাম। আমার মেয়েও আমাকে জিজ্ঞেস করতে লাগল যে আপনারা আমার নাম নিয়ে কেন ঝগড়াঝাটি করতে থাকেন, কি ব্যাপার। আমি বললাম যে মা কিছু না, আর তুমি চিন্তা করো না। তোমার মা একটু চিন্তিত, কিন্তু সে খুব ভালো জায়গায় তোমার সম্বন্ধ করবে। তুমি শুধু ভগবানের কাছে নিজের ভালো কপালের জন্য প্রার্থনা করো। সে বলতে লাগল যে বাবা মা বলছিল যে তুমি নাকি মায়ের সাথে খুব খারাপ করেছ, আর যদি ভগবান তোমাকে শাস্তি দেয় তবে আমার সাথেও খারাপ হবে। আমি এটা শুনে ভয় পেয়ে গেলাম, কারণ এই কথাটা সত্যি ছিল যে আমি কারো মেয়ের সাথে যা কিছু করেছিলাম, যদি আমার মেয়ের সাথে সেই সব কিছু হতো তবে আমি কিভাবে সহ্য করতে পারতাম। আমি বললাম যে না মা, এমন কিছুই হয় না। ভগবান নিষ্পাপ মানুষদের অন্য কারুর কপালে শাস্তি দেয় না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কথায় আছে শুকরিয়া আদায়কারীরা শুকরিয়ার ফল পায়, আর এমনই কিছু আমার স্ত্রীর ক্ষেত্রেও হল। যেই ধরনের সম্বন্ধ সে চাইছিল একদম সেই ধরনের সম্বন্ধ সে পেয়ে গেল। যখন সেই মহিলা পুনরায় আমাদের বাড়িতে এল, তখন তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। সে এসেই বলল যে এক অনেক বড় পরিবার আছে, অনেক ধনী লোক, আর তাদের একটাই শর্ত যে মেয়ে খুব সুন্দরী হতে হবে। তাদের বক্তব্য হল যে আমরা অত্যন্ত সুন্দরী মেয়ে চাই। আমাদের ছেলে খুবই হ্যান্ডসাম, টাকা পয়সা তো আমাদের কিছুই চাই না। এই শব্দ শোনা মাত্রই আমার স্ত্রীর মুখে সেই খুশি চলে এল, যা আমি গত কয়েক বছরে দেখিনি। সেই মহিলা প্লটের কথাও ওই লোকেদের বলে দিয়েছিল। সে খুব আত্মবিশ্বাসের সাথে বলল যে মেয়ের নামে প্লটও আছে। আমার মনে হচ্ছিল যেন কোনো এক গর্তে তলিয়ে যাচ্ছি, কিন্তু আমার স্ত্রীর কিছু নজরে আসছিল না। তার জন্য এই সব কোনো স্বপ্ন পূরণ হওয়ার মতোই ছিল। ঘরের সব ভালো জিনিস এক ঘরে রেখে দেওয়া হল। যেই ঘরে ওই লোকেরা বসবে সেই ঘরটাই ভালোভাবে পরিষ্কার করা হয়েছিল। দেওয়ালের দাগ লুকানোর চেষ্টা করা হল। প্রতিবেশীদের ঘর থেকে দামি বাসন আনানো হল। কার্পেট ভালো মানের পাতা হল। পর্দা পাল্টানো হল। যেন কিছু ঘণ্টার জন্য অন্য কোনো এক জীবনে প্রবেশ করতে চলেছি। এই সব কোনো এক বড় প্রবঞ্চনার শুরু ছিল। মেয়েকে এমনভাবে সাজানো হল যেন আজ তার আংটি বদল, তার চুল বাঁধা হল, জামাকাপড় বিশেষভাবে সেলাই করে রাখা হয়েছিল, তার মুখে হালকা এবং সুন্দর মেকআপ করা হল। কিন্তু সে চুপ ছিল। সে জানত না যে তার আশেপাশে কী খেলা চলছে। তাকে খুবই সুন্দরী লাগছিল। তার চোখে সেই সরলতাই ছিল যা সবসময় থাকত। আমার স্ত্রীও খুব খুশি ছিল। তার মুখে অসুস্থতা সত্ত্বেও এক অদ্ভুত উজ্জ্বলতা এসে গিয়েছিল। সে বারবার নিজেকে দেখছিল এবং তারপর মেয়েকে দেখে মুচকি হাসছিল। ওই লোকেরা এল এবং এসে বসল। তাদের হাবভাবে খুব গাম্ভীর্য ছিল। জামাকাপড় দামি ছিল। কথা বলার ধরন এমন ছিল যেন এসব তাদের জন্য খুব সাধারণ ব্যাপার। তারা আমাদের ব্যাপারেও জিজ্ঞেস করল। আমি তাদের যা সত্যি তাই উত্তর দিলাম, কিন্তু আমার স্ত্রী বলেই যাচ্ছিল। আমরা বললাম যে ব্যাস একটা প্লটই আছে আমাদের, আর আমরা ওটাই আমাদের মেয়ের নামে করেছি। তারা সাথে সাথে জিজ্ঞেস করল যে এর দাম কত হবে। আমার স্ত্রী যেই এলাকায় প্লটের কথা বলেছিল তা আমাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তারা বলতে লাগল যে ওই এলাকায় প্লট হলে তার দাম কমপক্ষে 1 কোটি তো হবেই। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমার মনে হচ্ছিল যে এবার সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার স্ত্রী এক মুহূর্ত নষ্ট না করে বলে দিল যে আজ্ঞে এমনই। তার গলায় না কাঁপুনি ছিল না ভয় ছিল, যেন সে নিজেও সেই মিথ্যেটাকে সত্যি মেনে নিয়েছে। ওই লোকেরা আমাদের বাড়ি এসে বসেছিল। আমার মেয়েকে দেখতে এসেছিল। আমার স্ত্রী মিথ্যের ওপর মিথ্যে বলে যাচ্ছিল, আর আমি সবার সামনে এটাও বলতে পারছিলাম না যে এমন কোনো ব্যাপার নেই। এ মিথ্যে বলছে। আমি একদম চুপ করে বসেছিলাম। আমার হাত ঘামে ভিজে গিয়েছিল। আমি ভাবছিলাম যে এসব একদিন অনেক বড় তামাশা হবে, কিন্তু সেই সময় কেউ আমার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। যখন আমার মেয়ে সামনে এল, তখন তারা তাকে দেখে অবাক হয়ে গেল। তাদের চোখে সেই চমক ছিল যা দামি জিনিস দেখে আসে, এবং বলতে লাগল যে যদি প্লট নাও থাকত তবুও আমরা হীরা হাতছাড়া হতে দিতাম না। মেয়ে তো খুবই সুন্দরী। এই কথা শোনা মাত্রই আমার স্ত্রীর মুখে জয়ের হাসি ফুটে উঠল। আমার মনে হল যেন সে নিজের জীবনের যুদ্ধে জিতে গেছে। আমার মেয়েকে দেখার জন্য শুধু ছেলের বোন এবং এক কাকিমা এসেছিল। মা বাবা আসেনি। তারা বলল যে তারা খুব ধনী, তাদের কাছে বেশি সময় নেই, কিন্তু তারা আমাদের বলেছে যে সম্বন্ধ আমরা যেন ঠিক করে দিই। তাদের আমাদের ওপর ভরসা আছে।
এই কথা শুনে আমার স্ত্রী আরও বেশি আশ্বস্ত হয়ে গেল। তার মনে হলো যেন সব কিছু একদম ঠিক চলছে। তারপর তারা আমার মেয়েকে পছন্দ করে নিল এবং তারপর আসার সময় তারা তার হাতে কিছু টাকা গুজে দিল। আমার মেয়ে ঘাবড়ে আমার দিকে তাকাল। আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম। কিছুদিন পর ওই টাকা দিয়েই আমার স্ত্রী ছেলের জন্য ভালো পোশাক কিনল, দামি মিষ্টি কিনল। সে সব কিছু খুব শখ করে করছিল, যেন তার ভেতর বছরের পর বছর জমে থাকা অপূর্ণ ইচ্ছেগুলো একসাথে জেগে উঠেছে। তারপর আমরাও তাদের ঘর দেখতে গেলাম। যেই আমরা ওই এলাকায় প্রবেশ করলাম, আমার নিজের দারিদ্র্য আরও বেশি অনুভূত হতে লাগল। বড় রাস্তা, বড় গেট, উঁচু দেওয়াল, এবং তারা সত্যিই খুব ধনী ছিল। ওতে কোনো মিথ্যে ছিল না। গাড়ি ছিল, বাংলো ছিল, সব ধরনের জিনিস ছিল। প্রতিটা ঘরে এসি লাগানো ছিল, মেঝে চকচক করছিল, দেওয়ালে দামি জিনিস সাজানো ছিল। আমার স্ত্রী সবকিছু খুব মন দিয়ে দেখছিল। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজেকে অন্য কোনো জগতে অনুভব করছে। ছেলেও খুব হ্যান্ডসাম ছিল, বয়সে একটু বড় মনে হচ্ছিল। তার চুলে হালকা পাকা ভাব ছিল, চোখে মুখে আত্মবিশ্বাস ছিল, কথা বলার ভঙ্গি জোরালো ছিল। আমার স্ত্রী সাথে সাথে বলল যে কমবয়সী ছেলেদের সাথে বিয়ে দিয়ে দাও, আর তাদের কাছে কিছুই থাকে না। সাধারণ ব্যাপার, মানুষের সফল হতে ৩০-৩৫ বছর তো লেগেই যায়। যদি ছেলে বড় হয় তো কীই বা হল, বেশি বয়সের পুরুষের সাথে বিয়ে করলে কিছু হয় না। সে এসব এমনভাবে বলছিল যেন নিজেকেও বোঝাচ্ছে আর আমাদেরও বোঝাচ্ছে। কিন্তু আমার মনের ভেতর কিছু একটা খচখচ করছিল। কিন্তু সেই সময় ওই সব কথা অর্থহীন মনে হচ্ছিল। আমাদেরও ওই লোকেদের পছন্দ হয়ে গেল। তাদের সম্পদ, তাদের জীবনযাপন, তাদের প্রভাব প্রতিপত্তি, সবকিছু এক স্বপ্নের মতোই ছিল। আমার স্ত্রীর জন্য তো এই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। তার চোখে মুখে তৃপ্তি ছিল, তার চোখে সেই শান্তি ছিল যা আমি তার আগে কখনো দেখিনি। শেষমেশ বিয়ের কথা পাকা হয়ে গেল, সব কথাবার্তা হয়ে গেল, তারিখ ঠিক করা হল। আমি চুপচাপ সবকিছু দেখতে থাকলাম। আমার মনে কোথাও না কোথাও একটা বোঝা চেপে বসেছিল, কিন্তু সেই সময় ওই বোঝার শব্দ কেউ শোনেনি। ছেলের নাম ছিল গৌরব। যখন আমি ফিরে এলাম তখন আমার মনে অদ্ভুত এক অস্থিরতা ছেয়েছিল। সারা রাস্তা আমি চুপ ছিলাম। আমার চোখের সামনে সেই বড় বাড়ি, সেই গাড়িগুলো, সেই এসি ঘরগুলো ঘুরতে থাকল, কিন্তু মনে একটুও শান্তি ছিল না। বাড়ি এসে আমি আমার স্ত্রীকে বললাম যে ছেলের খোঁজখবর নিতে হবে, জিজ্ঞাসাবাদ তো করাতেই হবে, এটা মেয়ের ব্যাপার। আমি এই কথাটা নিচু গলায় বললাম, কিন্তু মনের ভয় লুকোতে পারছিলাম না। আমার স্ত্রী আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি কোনো বিরাট বোকামির কথা বলে ফেলেছি। সে সাথে সাথে বলল যে পাগল হয়ে গেছ, এত ধনী মানুষের খোঁজখবর কেন নিতে হবে? সময় নষ্ট করার কী দরকার তোমার? তার গলায় বিরক্তি ছিল। তার মনে হল যেন আমি তার স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছি। সে বলেই চলল, বলতে লাগল যে এটা তো সেই কথাই হল না, যে জিনিসটা নিতে হবে তার ফ্যাক্টরিতে গিয়ে কী লাভ? সম্বন্ধ তো পাকা হয়ে গেছে, এখন পিছিয়ে আসার কী কথা? তার শব্দে আত্মবিশ্বাসও ছিল এবং জেদও ছিল। সে কোনোভাবেই এটা মানতে রাজি ছিল না যে এই সিদ্ধান্তে কোনো বিপদ হতে পারে। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। আমি তাকে বললাম যে সম্বন্ধ পাকা হয়েছে, বিয়ে হয়নি এখনও, মেয়ের ব্যাপার। আমাদের নিজেদের তরফ থেকেও তো কিছু খোঁজখবর নেওয়া উচিত, মনের একটু তো শান্তি করা উচিত। অল্প বিস্তর তো খবর নিতেই হবে। আশেপাশের লোকেদের সাথে কথা বলা কোনো পাপ তো নয়। আমি এটা বলতে গিয়েও নিজেকে দুর্বল মনে করছিলাম, কিন্তু মনের কথা এটাই ছিল যে চুপ থাকা ঠিক নয়। আমার স্ত্রী সাথে সাথে বলল যে যদি ওই লোকেরা জানতে পারে যে এ আমাদের হাড়ির খবর নিচ্ছে তবে তারা কি বলবে? তারা বলবে যে এরা আমাদের সন্দেহ করছে, তারপর তারা সম্বন্ধও ভেঙে দেবে। তার গলায় ভয় এসে গিয়েছিল। সে এই সম্বন্ধ কোনো মূল্যেই হারাতে চাইছিল না। আমি বললাম যে তারা তো আমাদের মেয়ের রিপোর্ট বের করছে না, তার স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করছে, তার চরিত্রের ব্যাপারে। বড়লোকরা এভাবেই ছোট ঘর থেকে মেয়ে নিয়ে যায়। তারা যখন আমাদের ওপর ভরসা করছে তখন আমাদেরও একটু অধিকার আছে এটা দেখার যে মেয়ে যে ঘরে যাচ্ছে সেটা কেমন। আমার স্ত্রী চড়া গলায় বলল, আমাদের মেয়ের মধ্যে কি কোনো খুঁত আছে? এই প্রশ্নে রাগও ছিল আবার চ্যালেঞ্জও। সে যেন আমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিতে চাইছিল। আমি ধীরে কিন্তু স্পষ্ট শব্দে বললাম, তাহলে তাদের ছেলের মধ্যেও কোনো খুঁত থাকা উচিত নয়, তাহলে তাদেরও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
এ কথা শুনে সে কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চেহারায় বিরক্তি ফুটে উঠল। আমার কথা তার একদমই পছন্দ হয়নি। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মেয়ে অন্য ঘরে ছিল। তার কোনো ধারণাই ছিল না যে তার নাম নিয়ে কী ধরনের তর্ক হচ্ছে। কিছুক্ষণ পর আমার মাথায় বারবার এই চিন্তাই আসছিল যে যদি আমরা চোখ বন্ধ করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলি আর পরে কিছু ভুল বেরোয়, তবে আমি আমার মেয়ের চোখের দিকে তাকাব কী করে। আমার স্ত্রী আবার শুরু করল। সে বলল, তুমি শুধু অজুহাত খুঁজছ। ধনীদের নিয়ে তোমার সবসময় সমস্যা। এখন যখন ভাগ্য সুযোগ দিয়েছে তখন তুমি নিজেই পিছিয়ে যেতে চাইছ। তার কথাগুলো আমাকে বিঁধছিল, কিন্তু আমি জানতাম এটা জেদ নয়, বরং ভয়ে কথা বলছে। সে নিজের সারা জীবনের অভাবের বোঝা মেয়ের সিদ্ধান্তের ওপর চাপিয়ে দিয়েছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে আমি খোঁজখবর অবশ্যই নেব। আমি চুপিসারে এই কাজ করব, কাউকে জানতে দেব না। ছেলের ব্যাপারে অন্তত জানা তো দরকার যে সে কেমন ধরনের ছেলে, তার ওঠা বসা কেমন, তার অতীত কি, তার অভ্যাসগুলো কি। সেই রাতে আমার ঘুমই এল না। আমি এপাশ ওপাশ করতে থাকলাম। আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে খুব খুশি ছিল। ঘুমের মধ্যেও মাঝে মাঝে হাসছিল। আমি তার অসুস্থতা দেখে নরমও হয়ে যেতাম, কিন্তু মেয়ের কথা মনে আসতেই মন শক্ত হয়ে যেত। আমি জানতাম যদি আজ আমি চুপ করে থাকি তবে কাল আফসোস করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আমি মনে মনে একটা কথা ঠিক করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, এমনকি আমার স্ত্রী রাগ করলেও আমি আমার মেয়েকে না জেনে না বুঝে কারো হাতে তুলে দেব না। তার নাম ছিল গৌরব। এখন নামের পেছনের আসল সত্য জানা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল। ওরা বলেছিল যে 2 সপ্তাহ পরে আমরা বিয়ের অনুষ্ঠান করব এবং রিসেপশন আমাদের বাড়িতেই হবে। আপনারা শুধু বিয়ের অনুষ্ঠানটুকু করবেন। আমরা চাই বিয়েটা খুব ধুমধাম করে নয়, বরং সাদাসিধেভাবেই হোক। আমরা খুব বেশি অতিথিকে এর মধ্যে জড়াতে চাই না। এই কথায় আমার স্ত্রীও খুব খুশি ছিল। সে তো এটাই চাইছিল যে কম খরচে বড় ঘরে সম্বন্ধ হয়ে যাক। সে বারবার বলছিল, দেখো কত বুঝদার পরিবার পেয়েছি। না যৌতুকের কথা বলছে, না হইচই, না কোনো লম্বা আচার অনুষ্ঠান। একদিন আমি বাড়ি ফিরে দেখলাম ওরা আমার বাড়ি থেকে বেরোচ্ছে। তারা আমাকে নমস্কার করল, অল্প স্বল্প কথা বলল এবং তারপর শীঘ্রই চলে গেল। তাদের যাওয়ার পর আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এরা এখানে কেন এসেছিল? সে খুব স্বাভাবিকভাবেই বলল, ওরা বলছিল যে 2 সপ্তাহ পরে বিয়ের কথা ছিল, কিন্তু আমাদের একটু তাড়া আছে। আমি চমকে তার দিকে তাকালাম। সে কথা চালিয়ে গেল, ওদের এক আত্মীয় লন্ডন থেকে আসছে এবং 4 দিন পর সে ফিরে যাবে, তাই ওরা চায় সেও বিয়েতে উপস্থিত থাকুক। তাই ওরা বলেছে যে পরশুদিনই বিয়েটা সেরে ফেলতে হবে, অর্থাৎ শনিবার। এই কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, এত তাড়াতাড়ি এসব কিছু কিভাবে হতে পারে? এত কম সময়ে এত আয়োজন কিভাবে হবে? আমি এখন মেয়ের বিয়ে দেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমার মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমার স্ত্রী সঙ্গে সঙ্গে বলল, তার সমাধান ওরা বলে গেছে। ওরা বলছিল যেহেতু ওদের কারণে তাড়াতাড়ি হচ্ছে তাই হোটেল ওরাই বুক করাবে। আমি কিছু ভেবে বললাম, হোটেল বুকিং তো আমি নিজেই করিয়ে নেব। ওদের ফোন করে বলে দিও যে আমি এতটা গরিবও নই। আমি টাকা জমিয়েছিলাম। আমি এই টাকা বিশেষ করে মেয়ের জন্যই রেখেছিলাম। এ কথা শুনতেই আমার স্ত্রী বলল, তাহলে ঠিক আছে, তাহলে আর সমস্যা কি? তার কাছে এটা এক ধরনের জয় ছিল, যেন সব বাধা তার সামনে থেকে সরে গেছে। আমি মনে মনে বললাম, ঠিক আছে, যাচ্ছি। এখন যখন সিদ্ধান্ত হয়েই গেছে তখন আমিই সব দেখে নিই। তাড়াতাড়ি আমি সব আয়োজন শুরু করালাম। হোটেল বুকিংয়ের সুবিধা ছিল যে শুধু হোটেল বুক করতে হতো, টাকা দিতে হতো আর ঝামেলা শেষ। খাবার ওদের তরফ থেকে, সমস্ত সাজসজ্জা ইত্যাদি ওদের তরফ থেকে ছিল। জায়গার ব্যবস্থা ওরাই করছিল। মেয়ের জন্য ওরা বিয়ের পোশাক পাঠিয়ে দিল, গয়নাও সাথে ছিল। সবকিছু এত দ্রুত হচ্ছিল যে আমি শ্বাস নেওয়ারও সময় পাচ্ছিলাম না। তারপর শনিবার দিন সকাল সকাল সবাই তৈরি হয়ে গেল। আমার স্ত্রী চুপচাপ ছিল। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু মুখে কিছু নেই। সে তাদের কথার ওপর ভরসা করে বসেছিল। আমার স্ত্রী খুব খুশি ছিল। সে ক্রমাগত এটাই বলছিল, দেখো কত সম্মান পাচ্ছি, কত বড়লোক এরা, সব কিছু নিজেরা করছে। আমরা সবাই হোটেলে পৌঁছে গেলাম। হলো সাজানো ছিল।
দামি সাজসজ্জা, আলো, সবকিছু ছিল। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ। আমার মনে তবু এক অদ্ভুত অস্বস্তি ছিল। আমার স্ত্রী প্রতিটি ছোটখাটো বিষয়কে উপেক্ষা করছিল। এখনও পর্যন্ত ছেলের মা বাবার সাথে আমাদের দেখাই হয়নি। আমি অনেকবার এই বিষয়ের দিকে ইঙ্গিত করলাম, কিন্তু সে প্রতিবার কথা এড়িয়ে গেল। ওদের আত্মীয়রা বলেছিল যে বিয়েতেই দেখা হয়ে যাবে। ওরা অনেক বেশি ব্যস্ত মানুষ। এই কথাটা বারবার আমার কানে বাজছিল। আমি ভাবছিলাম এটা কেমন সম্বন্ধ যেখানে বিয়ের আগেও মা বাবার সাথে দেখা হচ্ছে না, না শান্তিতে কথা বলার সুযোগ, না বসে একে অপরকে বোঝার সময়। আমার স্ত্রীকে দেখে মনে হচ্ছিল তার কিছুই চোখে পড়ছে না। তার জন্য শুধু এটাই যথেষ্ট ছিল যে সম্বন্ধ বড়লোক ঘরে হচ্ছে। হোটেলের মণ্ডপেই তাদের বিয়ে হবে। লোকেরা দেখলে বলবে যে বড় শান শওকতের সাথে মেয়ের বিয়ে দিয়েছে। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম। এমন একটা সম্বন্ধ যেখানে এত সন্দেহ ছিল, যেখানে এত তাড়াহুড়ো ছিল, যেখানে এত বেশি কথা লুকানো হচ্ছিল। এই সম্পর্কে সে আমার মেয়েকে ঠেলে দিচ্ছিল। আমার মেয়ে যে এখনও দুনিয়ার চালাকি সম্পর্কে কিছুই জানত না, যে এটা ভাবছিল যে সবকিছু ঠিকঠাক হচ্ছে। হলে বসে আমি এটাই ভাবছিলাম যে এই সবকিছু এত সহজ কেন মনে হচ্ছে, কেন সবকিছু কোনো প্রশ্ন ছাড়াই এগিয়ে যাচ্ছে, কেন আমার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমি একা ছিলাম। আমার কথা শোনার মতো কেউ ছিল না। হোটেলে সব লোক উপস্থিত ছিল। ছেলেও এসে গিয়েছিল। আমার মেয়েও উপস্থিত ছিল। ছেলে ও মেয়ের মা বাবাও সেখানে ছিলেন। কিছু আত্মীয় ছিল যাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। পুরোহিত মশাইও এসে গিয়েছিলেন। হোলের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সাজানো আলো ছিল, কিন্তু মনে অস্বস্তি ছড়িয়েছিল। লোকেরা এদিক ওদিক তাকাচ্ছিল। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু বিয়ে শুরু হচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলের বাবা আমাকে তার কাছে ডাকলেন। তার কণ্ঠস্বরে আদেশের সুর ছিল। তিনি বললেন, ওহে, একটু জল খাওয়াও তো। কোথায় গেলে সব? আমি এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না যে তিনি আমাকেই ডাকছেন কিনা। তারপর আমি বুঝতে পারলাম, হোটেলের পক্ষ থেকে যে ২-৪ জন বেয়ারা বা ওয়েটার ছিল, তারা কালো স্যুট পরেছিল। আর আজ কাকতালীয়ভাবে আমিও একই রকম স্যুট পরেছিলাম। হয়তো সে আমাকেও ওয়েটারই মনে করেছিল। কিন্তু আমি নিজের সপক্ষে কোনো সাফাই দিতে চাইলাম না। চুপচাপ উঠলাম। ২টি গ্লাস জল নিলাম। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম। আমার পা ভারী হয়ে গিয়েছিল। মনে অদ্ভুত একটা ভয় বাসা বেঁধেছিল, যেন নিজের সম্মানকে মাটিতে রেখে হাঁটছি। আমি গ্লাসটা তার সামনে রাখলাম। সে গ্লাসটার দিকে তাকাল। তারপর আমার মুখের দিকে তাকাল। তার চোখে ঘৃণা ছেয়েছিল। সে রাগের সাথে বলল, এটা কি ধরনের গ্লাস এনেছ? এগুলো থেকে গন্ধ বেরোচ্ছে। দূর হও এখান থেকে। সে আমাকে এত জোরে ধাক্কা দিল যে পেছনের দিকে আমি টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। আমার চোখের সামনে অন্ধকার নেমে এল। আমি যা বলিনি তা আমাকে আঁকড়ে ধরল। আমি মাথা তুলে দেখলাম। যে দৃশ্য আমার চোখের সামনে ছিল তা আমাকে এবং সেখানে উপস্থিত প্রত্যেক মানুষকে চমকে দিল। যে মানুষটি আমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল সে আর কেউ নয়। সে ছিল এই শহরের বর্তমান এবং নতুন পুলিশ কমিশনার। সেই কমিশনার যার ব্যাপারে পুরো শহরে আলোচনা হচ্ছিল। বলা হতো যে সে খুব সুদর্শন যুবক। কম বয়সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করে কমিশনার হয়েছে। সেই কমিশনার যার এক নজরে বড় বড় লোক সোজা হয়ে যায়। সেই দাপুটে কমিশনার যে কারো একটা কথাও শোনে না। সে ৬ মাস আগেই ডিউটিতে এসেছিল এবং পুরো শহরকে সোজা করে রেখেছিল। সে আমাকে পড়ে যাওয়ার আগেই শক্ত করে ধরে ফেলল। আমি তার মুখের দিকে তাকালাম। আমার মুখে একদম হাসি ছড়িয়ে পড়ল। হলে একদম নিস্তব্ধতা নেমে এল। সব লোক দাঁড়িয়ে পড়ল। প্রতিটি মানুষের চোখে বিস্ময় ছড়িয়েছিল। কারো সাহস হচ্ছিল না যে সে কিছু বলে। ছেলের বাবাও অবাক হয়ে দাঁড়িয়েছিল। তার মুখ লাল হয়ে যাচ্ছিল। কমিশনার আমাকে সাহারা দিল। ধীরে ধীরে আমাকে চেয়ারে বসিয়ে দিল। আমার পায়ের ওপর জল পড়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে রুমাল বের করল এবং নিচু হয়ে আমার পায়ে পড়া জল পরিষ্কার করতে শুরু করে দিল। এই দৃশ্য অবিশ্বাস্য ছিল। পুরো হলো শ্বাস বন্ধ করে এইসব দেখছিল। লোকেদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কারো পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না যে এই লোকটা কে, যার কাছে স্বয়ং ওই কমিশনার, যে কোনো ভুল কথা সহ্য করে না, যার সামনে বড় বড় অফিসার মাথা নত করে, সেই কমিশনার আজ একজন সাধারণ মানুষের পা পরিষ্কার করছে। আমার মনে সেই মুহূর্তে এক অদ্ভুত অবস্থা ছিল। সম্মান, দুঃখ,
ধৈর্য সব একসাথে উথলে উঠেছিল। আমি চুপ করে বসেছিলাম। আমার নজর নিচু ছিল, কিন্তু পুরো হলো আমাকে দেখছিল। ছেলের বাবার মুখের রং উড়ে গিয়েছিল, তার ঠোঁট কাঁপছিল। সে বুঝতেই পারছিল না যে এখন তার কি হবে। কমিশনার আমার পা পরিষ্কার করল, তারপর আমার দিকে তাকাল। তার চোখে সম্মান ছিল। সে ধীরে ধীরে বলল, আপনি ঠিক আছেন তো? তার এই একটা মুহূর্ত পুরো পরিবেশকে বদলে দিয়েছিল। সেই বিয়ের হলো যা কিছুক্ষণ আগে শুধু একটা বিয়ের জায়গা ছিল, এখন সেখানে ক্ষমতা, অহংকার এবং মানুষের আসল পরিচয়ের পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। সবাই অবাক ছিল। হলে একদম পিনুপতন নিস্তব্ধতা। প্রতিটি চোখ কমিশনারের দিকে আটকে ছিল। কমিশনারের নাম ছিল কৌশিক। সে ধীর কিন্তু দৃঢ় গলায় কথা বলল এবং হাতের ইশারায় নিজের সঙ্গীদের ডাকল। কিছু মুহূর্তের মধ্যেই পুরো পুলিশ ফোর্স ভেতরে চলে এল। গাড়ির আওয়াজ হলে গুঞ্জরিত হতে লাগল। এক সিপাহীর হাতে হাতকড়াও ছিল। এমন মনে হচ্ছিল যেন ওরা কাউকে ধরার জন্য এসেছে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। কারোর বুঝতে বাকি ছিল না যে এসব কি হচ্ছে। বিয়ের হলো হঠাৎ করেই অন্য এক দৃশ্যে বদলে গেল। কমিশনার কৌশিক সবার দিকে তাকাল। তার চেহারায় কঠোরতাও ছিল। সে বলল, আপনারা হয়তো হাসছেন। আপনারা ভাবছেন যে এই কমিশনার এই বিয়েতে কেন এসেছে, আর এটাও ভাবছেন যে সে এই গরিব লোকটার পা কেন পরিষ্কার করছিল। সে কিছু বলার জন্য থামুল। পুরো হলো শ্বাস আটকে দাঁড়িয়েছিল। তারপর সে বলল, আমি আপনাদের বলছি যে প্রথমে এই গরিব লোকটিকে। এই গরিব মানুষটি সেই ব্যক্তি যিনি আমার দুঃসময়ে আমার স্কুলের ফি দিয়েছিলেন, যখন আমার বাবা মাও এই দুনিয়ায় ছিলেন না। সেই সময় আমার কাছে কিছুই ছিল না, না কোনো সাহারা ছিল, না রাস্তা ছিল, না কোনো আশা। তার কণ্ঠস্বরে গভীরতা ছিল। সে বলল, এই মানুষটি আমাকে ম্যাট্রিক পাশ করিয়েছেন, আমাকে পড়িয়েছেন, বইও এনে দিয়েছেন। ম্যাট্রিকের পর যখন আমি টপ করতে শুরু করলাম তখন আমার পড়াশোনা ফ্রি হয়ে গিয়েছিল। কিন্তু এই মানুষটি যদি আমার সাথে না থাকতেন, তবে আজ আমি কিছুই হতে পারতাম না। সে আমার দিকে তাকাল। তার চোখে প্রচুর সম্মান ছিল। সে বলল, আমি ওর দোকানে কাজ করতাম। আমি মালপত্র তুলতাম, ঝাড়ু দিতাম। কিন্তু উনি কখনোই আমাকে মজুর ভাবেননি। উনি আমাকে বলেছিলেন যে টাকা আমি দেব, তোমার কাজ হল পড়াশোনা করা। পুরো হলো শুনে অবাক হয়ে গিয়েছিল। লোকেরা মাথা নিচু করে শুনছিল। কমিশনার কৌশিক বলল, আর আজ আমি এই এলাকার কমিশনার হয়েছি। শুধু কমিশনারই নই, আজ আমার বিয়েও। কথা শুনতেই হলে গুঞ্জন শুরু হল। লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগল। কমিশনার চড়া গলায় বলল, আর আমার বিয়ে দৃষ্টির সাথেই হবে। সব লোক অবাক হয়ে গেল। কারো কারো মুখ বিস্ময়ে খোলা রয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে দৃষ্টির সাথে কমিশনার কৌশিকের বিয়ে হতে পারে। আমার মেয়ে অবাক হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে জল এসে গেল। লোকেদের মনে প্রশ্ন জাগল, এটা কিভাবে হল? এসব কি হল? কমিশনার কৌশিক কথা চালিয়ে গেল। সে বলল, ইনি নিজেই আমার কাছে এসেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে আপনি অমুক তারিখে ওই বাড়িতে চলে আসবেন, আপনার কাজও হয়ে যাবে, আর বিয়েও করে যাবেন। ওরা আরও বেশি অবাক হয়ে গেল। কমিশনার বলল, আগে আমি আমার কাজটা করে নিই। বিয়ে তো হয়েই যাবে। তার কথাগুলো কিছুটা ধাঁধার মতোই ছিল, কিন্তু তার চোখে একদম বিশ্বাস ছিল। কথা বলে সে এগিয়ে গেল। সে ওই লোকটার দিকে তাকাল যে বর সেজে বসেছিল। তার মুখে এখন ভয় ছিল। তার হাত কাঁপছিল। কমিশনার কৌশিক একটা ইশারা করল। সিপাহী এগিয়ে গেল। হাতকড়ি খুলল এবং পরের মুহূর্তেই ওই ছেলের হাতে হাতকড়ি পরানো হল। পুরো হলের লোক নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল। কেউ চিৎকার করল, কেউ আপত্তি জানাল। ছেলের আত্মীয়রা এগিয়ে এল। তারা বলতে লাগল, এসব কি হচ্ছে? এটা আমাদের অপমান। কমিশনার কৌশিক চড়া গলায় বলল, ব্যাস, চুপ। তার কণ্ঠস্বরে এমন দাপট ছিল যে সবার মুখ বন্ধ হয়ে গেল। সে বলল, আপনার এই ছেলে গুরুতর অপরাধে জড়িত। এখন এই কথা প্রমাণিত হয়ে গেছে। সে পরিষ্কারভাবে একজন অপরাধী। তাই আমরা একে গ্রেফতার করতে এসেছি। কথা শুনে ওই ছেলে মাথা নিচু করে ফেলল। সে কোনো অস্বীকার করল না। এর মানে এটাই ছিল যে সব সত্যি। তার মা বাবার মুখ শুকিয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। তাদের কাছে বলার মতো কিছুই ছিল না। আমার স্ত্রী চিৎকার করতে লাগল। সে বলল, এ তো আমাদের মেয়ের হতে যাওয়া স্বামী। আপনারা একে কিভাবে নিয়ে যেতে পারেন? তার গলায় পাগলামি ছিল,
ভয় ছিল, ভেঙে পড়ার আওয়াজ ছিল। আমি এগিয়ে গেলাম। আমি তার হাত ধরলাম। আমি বললাম, চুপ করো, শান্ত হয়ে বসো। আমার গলা শক্ত হয়ে গিয়েছিল। আমি জানতাম যে এখন চুপ থাকাই শ্রেয়। কমিশনার কৌশিক সেই ছেলেকে নিজের টিমের হাতে তুলে দিল। সে বলল, একে নিয়ে যাও। সিপাহীরা তাকে নিয়ে চলতে শুরু করল। তার আত্মীয়রাও একে একে বাইরে যেতে লাগল। কিছু লোক লজ্জায় মাথা নিচু করে বেরিয়ে গেল, কিন্তু কিছু লোক এমন ছিল যারা দাঁড়িয়ে গেল। তারা পুরো তামাশা দেখতে চাইছিল। তারা জানতে চাইছিল যে এখন কি হবে। হলে আবার নিস্তব্ধতা নেমে এল। কমিশনার কৌশিক আমার দিকে এল। সে সম্মানের সাথে মাথা নোয়াল। সে বলল, আজ আমি এই মানুষটির আমানত ফেরত নিতে এসেছি। ওর মেয়ে যাকে উনি সসম্মানে বড় করেছেন, তারপর সেই জায়গায়, সেই হলে, সেই পুরোহিতের সামনে আমার মেয়ে দৃষ্টি এবং কমিশনার কৌশিকের বিয়ে হল। কোনো হইচই ছিল না, কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, শুধু শান্তি ছিল। আমি আমার মেয়ের দিকে তাকালাম। তার মুখে এখন আর ভয় নেই, তার চোখে খুশির ঝিলিক ছিল। আমার স্ত্রী চুপচাপ বসেছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল। হয়তো সে এই কথাটা অনুভব করতে পেরেছিল যে ধন সম্পদই সবকিছু নয়। হলে উপস্থিত লোকেরা নীরবে এই দৃশ্য দেখছিল। একটি গল্প তার পরিণতির দিকে পৌঁছে গিয়েছিল। একটি মোহ ভেঙে গিয়েছিল এবং একটি মেয়ে সঠিক হাতে পৌঁছে গিয়েছিল। আসলে ব্যাপারটা হল, যখন আমি এই ছেলেটির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম, তখন ধীরে ধীরে এমন এক সত্যের মুখোমুখি হলাম যা আমার ঘুম উড়িয়ে দিয়েছিল। আমি তার পাড়ায় গিয়ে লোকেদের সাথে কথা বললাম। আমি দোকানদারদের জিজ্ঞেস করলাম। আমি রিকশাওয়ালাদের জিজ্ঞেস করলাম। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ মুখ খুলে কিছু বলতে রাজি ছিল না। তারপর এক ব্যক্তি আমাকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলল যে এই ছেলের ব্যাপারটা সুবিধের নয়। সে কোনো কেসে ফেঁসে আছে। তার ওপর খুনের অভিযোগ আছে। সে পলাতক, কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ সামনে আসেনি। তাই সে মুক্ত ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল কথা হল, সে নিজের আসল নাম বদলে ফেলেছে। সেই ছদ্মনামেই সে এখানে থাকছে। এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মাথা ঘুরতে লাগল। আমি ভাবতে লাগলাম যে আচ্ছা, তাহলে আমি জেনে বুঝে আমার মেয়েকে আগুনের মুখে ঠেলে দিতে যাচ্ছিলাম। আমি সোজা বাড়ি গেলাম না। আমার হাত কাঁপছিল। আমার চোখের সামনে দৃষ্টির মাসুম চেহারা ভেসে উঠল। আমি সেই মুহূর্তে কৌশিককে ফোন করলাম। মন খুব বেশি ঘাবড়াচ্ছিল। কৌশিক ফোন তুলল। আমি তাকে সব কথা বললাম যা কিছু জানতে পেরেছিলাম। সে কিছু মুহূর্ত চুপ করে রইল। তারপর সে বলল, এই ছেলেকে তো আমরা আগে থেকেই খুঁজছিলাম। এ এক গুরুতর মামলায় ফেঁসে আছে। এ নাম বদলে এখানে থাকছে, তাই আমরা একে ধরতে পারছিলাম না। আমাদের সন্দেহ তো ছিল, কিন্তু প্রমাণ মিলছিল না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি হবে? কৌশিক বলল, একটাই উপায় আছে। সে বলল, আপনি বিয়ের নাটক সাজান। এভাবেই আমরা ওকে ধরতে পারি। নইলে ও আবার এখান থেকে পালিয়ে যাবে। আগেও ও পালিয়ে গিয়েছিল। আমরা এমন সুযোগ আর পাব না। এ কথা শুনে আমার মন বসে গেল। আমি বললাম, আমি এসব কিভাবে হতে দিই? আমি কিভাবে আমার মেয়েকে একজন অপরাধীর কাছাকাছিও নিয়ে যেতে পারি? কৌশিক আমাকে সান্ত্বনা দিয়েছিল। সে বলেছিল, আপনি চিন্তা করবেন না, আমরা পুরো নজরদারির মধ্যে সবকিছু করব। আপনার মেয়ের এক মুহূর্তের জন্য কোনো বিপদ হবে না। তখন আমার ভয় কেটে গিয়েছিল। আমি বললাম, যদি বিয়ের দিন আপনারা ওকে ধরে নিয়ে যান, তাহলে আমার মেয়ে বদনাম হয়ে যাবে। লোকে কি বলবে? সারা জীবন তার দিকে আঙুল তুলতে থাকবে। কৌশিক সেই কথায় আমাকে এমন উত্তর দিল যা আমার চোখে জল এনে দিল। না, আমি এমন হতে দেব না। আমি ওকে দৃষ্টির কাছেও আসতে দেব না। সে বলল যে আমি নিজে দৃষ্টিকে বিয়ে করব। তার গলায় বিশ্বাস ছিল, সততা ছিল। আমি শুধু এতটুকু বললাম, তুমি কি সত্যি এসব করবে? সে বলল, এটা আমার কর্তব্য এবং আমার অধিকারও। আমার বুকের ওপর থেকে এক বিশাল বোঝা সরে গিয়েছিল। আমি মনে মনে ওপরওয়ালার শুকরিয়া আদায় করলাম। আমি ভেবে নিয়েছিলাম যে এখন যা হবে সত্যের সাথেই হবে। আমি আমার স্ত্রীকে পুরো সত্যটা জানাইনি। আমি জানতাম সে শুনলে ভেঙে পড়বে। বাস এতটুকু বললাম যে তুমি যা চাও তাই হয়েছে। শুধু বড়লোকই নয়, বরং এক ভালো মানুষও পেয়েছে আমাদের মেয়ে। আমি বললাম, দৃষ্টির দিকে দেখো, ওর বিয়ে হয়ে গেছে। ও কতটা খুশি। যখন বিয়ের পর আমি আমার মেয়ের মুখে শান্তি দেখলাম, তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
সেই চোখের জল দুঃখের ছিল না, সেখানে কেবল কৃতজ্ঞতা ছিল। আমার স্ত্রীও দৃষ্টির দিকে তাকাল, তার চোখেও খুশির জল এসে গিয়েছিল। সে আমার কাছে এল এবং আমার হাত ধরল। সে নিচু স্বরে বলল যে আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দিন। আমি তার মাথায় হাত রাখলাম। আমি বললাম যে এখন সব ঠিক আছে, তোমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি শুধু ভয় পেয়েছিলে। সেই দিনের পর থেকে আমার স্ত্রীর স্বাস্থ্যের অনেক উন্নতি হতে শুরু করল। তারা বলেছিল যে এখন তো তার জীবন বিপদে আছে। কিন্তু দিন কাটতে লাগল এবং যেই ডাক্তার আগে বলেছিলেন যে তার হাতে বেশি সময় নেই, এখন সেই ডাক্তারই বলছিলেন যে তার অবস্থা ভালো হচ্ছে, তার মুখে উজ্জ্বলতা ফিরে আসছে, তার জীবন আবার ফিরে আসছে। আমি বুঝতে পেরেছিলাম যে খুশি মানুষের ভেতরের ক্ষতগুলোকেও সারিয়ে তোলে। আজ আমার মেয়ে খুশি এবং সে একটি সঠিক ও নিরাপদ হাতে আছে, এমন একজন মানুষের সাথে আছে যে তার কদর জানে। আমার স্ত্রী এখন খুশি, তার মুখে সেই শান্তি আছে যা আমি বহু বছর পর দেখলাম। সে এখন অতীতের ভয় থেকে মুক্ত এবং সবচেয়ে বেশি খুশি এই কারণে নয় যে আমার মেয়ে বড়লোক ঘরে গেছে, বরং এজন্য যে সে একজন ভালো মানুষের সাথে গেছে। এজন্যই আমি আমার মেয়েকে এক অন্ধকার থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। এজন্যই আমি সঠিক সময়ে সত্যের সঙ্গ দিয়েছিলাম। যখন আমি রাতে একা বসি তখন এই দিনটিকে মনে করতে থাকি। সেই হোটেল, সেই হলঘর, সেই হাতকড়া, সেই চোখের জল এবং তারপর বিয়ে। আমার মনে হয় জীবন আমাকে এক কঠিন পরীক্ষায় ফেলেছিল এবং সম্ভবত আমি সেই পরীক্ষায় সঠিক প্রমাণিত হয়েছি। সেই রাতের পর আমার জীবন যেন হঠাৎ থমকে গিয়েছিল। সবকিছু স্থির ছিল, কিন্তু সেই স্থিরতার মধ্যে এক অদ্ভুত শান্তিও ছিল। আমি গভীর রাত পর্যন্ত ঘুমাতে পারিনি। ঘরের নিস্তব্ধতায় বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে আসছিল। হাতকড়া, আমার মেয়ের চোখ, কৌশিকের গলার স্বর এবং সেই মুহূর্ত যখন আমি আমার মেয়েকে অন্ধকার থেকে বের করে আলোতে দাঁড় করিয়েছিলাম। সকাল হল, হোটেলের বাইরে মিডিয়ার গাড়ি দাঁড়িয়েছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। প্রতিটি চ্যানেলে সেই ছবিই চলছিল। কিন্তু আমি এসব থেকে দূরে থাকতে চেয়েছিলাম। আমি শুধু আমার মেয়েকে দেখতে চেয়েছিলাম। দৃষ্টি একটি ঘরের জানালার কাছে বসে বাইরে তাকিয়েছিল। তার মুখে না ছিল ভয়, না কোনো প্রশ্ন, শুধু শান্তি ছিল। যেন তার ভেতর থেকে বছরের পর বছর জমে থাকা বোঝা নেমে গেছে। আমি ধীর স্বরে জিজ্ঞেস করলাম, মা ঠিক আছো তো? সে আমার দিকে তাকাল, হাসল এবং বলল যে বাবা, এখন প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি সুরক্ষিত। তার সেই একটি কথাই আমার সমস্ত ব্যথা ধুয়ে দিল। সন্ধ্যায় কৌশিক আমার কাছে এল। এখন তাকে আর কমিশনার মনে হচ্ছিল না। সেই পুরনো ছেলেটা যে কখনো আমার দোকানে বইয়ের জন্য টাকা জমিয়ে রাখত। সে বলল, আজ যদি আপনি না থাকতেন তবে হয়তো আমি উর্দিতে থাকতাম, কিন্তু মানুষ থাকতাম না। আমি তার কাঁধে হাত রাখলাম। আমি বললাম যে বাবা, মানুষ হওয়াই হল সবচেয়ে বড় উর্দি। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি হোটেলের বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। নিচে সেই একই দুনিয়া চলছিল। ভিড়, কোলাহল, লোভ, লোক দেখানো ভাব। কিন্তু আমার ভেতরে গভীর শান্তি ছিল। তখন আমি বুঝলাম যে সব লড়াই শক্তি দিয়ে লড়া যায় না। কিছু লড়াই ধৈর্য, নীরবতা এবং সঠিক সময় দিয়ে জেতা যায়। কয়েক মাস কেটে গেল, আমার দোকান আর আগের মতো রইল না। মানুষ এখন আমাকে অন্য নামে চেনে। কিন্তু আমি জানতাম যে আমার আসল পরিচয় সেটাই, যা সেই বিয়ের হলঘরে পিষে যাওয়ার কথা ছিল এবং তারপর বেঁচে গিয়েছিল। আমার স্ত্রী এখন হাসতে শুরু করেছে। তার চোখ থেকে সেই পুরনো ভয় উধাও হয়ে গেছে এবং আমার মেয়ে প্রতি সপ্তাহে আমার কাছে আসে, চা বানায় এবং বলে যে বাবা, আপনি সেদিন শুধু আমার বিয়ে বদলাননি, আপনি আমার ভাগ্য বদলে দিয়েছেন। আমি প্রতিবার চুপ করে থাকতাম, কারণ কিছু সিদ্ধান্ত শব্দের অপেক্ষায় থাকে না। সময় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল, কিন্তু সেই দিনের ছায়া আমার জীবন থেকে কখনোই পুরোপুরি সরেনি। আমি এখনও সকালে দোকান খোলার সময় আমার মেয়ের মুখ মনে করি। এখন সে শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু প্রতি সন্ধ্যায় তার গলার স্বর ফোনে শোনা যেত। সে আমাদের ফোন করে নিত, আজ আমি এটা রান্না করেছি বাবা, আজ আমি খুশি। তার প্রতিটি শব্দে আমি আমার পরিশ্রমের ফল শুনতে পেতাম। কৌশিকও মাঝে মাঝে আমার কাছে আসত, কোনো জাঁকজমক ছাড়া, কোনো অহংকার ছাড়া, শুধু এক ছেলের মতো সে দোকানে বসত, চা খেত এবং আমার সাথে পুরনো দিনের কথা মনে করত। সে বলত, যদি আপনি সেদিন আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিতেন,
যদি আপনি আমাকে মজদুর মনে করে ফিরিয়ে দিতেন তবে হয়তো আজ আমিও সেই ছেলেদের দলেই থাকতাম যারা ক্ষমতার ভুল ব্যবহার করে। আমি তার কথা শুনে শুধু এটুকুই বলতাম যে বাবা, আমি বিশেষ কিছু করিনি। আমি শুধু তোমাকে মানুষ মনে করেছি। একদিন আমার স্ত্রী আমাকে বলল যে এখন আর আমার ভয় লাগে না। তার চোখে আমি প্রথমবারের মতো শান্তি দেখলাম। সেই শান্তি যা ওষুধে আসে না, যা বিশ্বাস থেকে আসে। আমি বুঝে নিয়েছিলাম যে মানুষের মন যখন হালকা হয়ে যায় তখন শরীরও সঙ্গ দিতে শুরু করে। মাঝে মাঝে পাড়ার মেয়েরা আমার দোকানে এসে বসত। তারা পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করত, নিজেদের স্বপ্নের কথা বলত, এবং আমার মনে হতো যে আমার মেয়ে একা নয়। আমার এক মেয়ে থেকে শুরু হওয়া গল্প এখন অনেক মেয়ের কাছে পৌঁছাচ্ছে। এক সন্ধ্যায় আমি দোকান বন্ধ করছিলাম। তখনই এক ব্যক্তি আমার কাছে এল। সে বলল যে আপনি সেদিন যা করেছেন তা শুধু নিজের মেয়ের জন্য করেননি, আপনি আমাদের মতো মানুষদেরও সাহস জুগিয়েছেন। আমি তার কথা শুনলাম এবং প্রথমবারের মতো অনুভব করলাম সত্যের প্রভাব ধীরে হয় কিন্তু গভীর হয়। রাতে বাড়ি ফিরলাম, আকাশের দিকে তাকালাম এবং মনে মনে উপরওয়ালার শুকরিয়া আদায় করলাম। আমি ভাবলাম যে হয়তো প্রতিটি মানুষের জীবনে এমন একটি দিন আসে যখন তাকে ভয় এবং সত্যের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। সেদিন আমি সত্যকে বেছে নিয়েছিলাম এবং সেই সত্যই আমার মেয়েকে বাঁচিয়েছে, আমার স্ত্রীকে শান্তি দিয়েছে এবং আমাকে এই অনুভূতি দিয়েছে যে আমি শুধু একজন দোকানদার নই, বরং আমি একজন বাবা ছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এখন যখন আমার বয়স বাড়ছে এবং হাত কাঁপছে, তবুও মন শক্ত আছে, কারণ আমি জানি যে আমি আমার মেয়েকে শুধু বিদায় দিইনি, আমি তাকে সঠিক জায়গায় সঁপেছিলাম এবং যতক্ষণ শ্বাস আছে আমি সেই দিনটিকে মনে রাখব। কারণ ওটাই সেই দিন ছিল যখন আমি জেনেছিলাম যে একজন বাবার সবচেয়ে বড় সম্পদ হল তার সাহস। এখন বছর কাটতে শুরু করেছে। সময় তার সাথে বার্ধক্যও এনেছে এবং অভিজ্ঞতাও। আমার সব চুল সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কিছুটা কমে গেছে, কিন্তু মন আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। আমার দোকান এখন আগের মতো চলে না, কিন্তু যা চলে তা হল সম্মান। মানুষ আসে, জিনিস নেওয়ার আগে খোঁজ খবর নেয়, মেয়ের নাম করে, এবং আমি প্রতিবার মাথা নত করে উপরওয়ালার শুকরিয়া আদায় করি। দৃষ্টি এখন মা হতে চলেছে। এই খবর যখন আমি পেলাম তখন আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। আমার হাত কাঁপছিল, চোখে জল এসে গিয়েছিল। আমার মনে হল যেন জীবন আমাকে আবার বেছে নিয়েছে, যেন সে বলছে, দেখলে, তুমি সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলে তার ফল এখন তোমার কোল পর্যন্ত আসবে। কৌশিক ফোনে বলেছিল যে আপনি দাদু হতে চলেছেন। তার গলায় অনেক খুশি ছিল। আমার স্ত্রী সেদিন অনেকক্ষণ ধরে পুজো করতে থাকল। সে বারবার বলছিল যদি সেদিন সত্য সামনে না আসত তবে জানি না আজ আমাদের মেয়ে কোনো অবস্থায় থাকত। আমি চুপচাপ বসে রইলাম, কারণ কিছু যদি এবং কিন্তু মানুষকে ভেঙে দেয়। আমি শুধু এতটুকু জানতাম যে যা হওয়ার ছিল তা সঠিক সময়ে হয়ে গেছে। যখন আমার কোলে আমার নাতনি এল তখন আমার মেয়ের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই একই নিষ্পাপ চোখ, সেই ছোট ছোট আঙুল। আমি তাকে বুকে জড়ালাম এবং প্রথমবারের মতো মন খুলে কাঁদলাম। এই কান্না ভয়ের ছিল না, এই কান্না ছিল শান্তির। আমার মনে হল যেন আমার জীবনের চক্র পূর্ণ হয়ে গেছে। কৌশিক সেদিন আমাকে বলল, আপনি যদি চান তবে এই দোকানটি বন্ধ করে দিন, এখন আপনার বিশ্রাম করা উচিত। আমি হেসে না করে দিলাম এবং বললাম যে বাবা, যতক্ষণ এই দোকান খোলা আছে ততক্ষণ আমার পরিচয় বেঁচে আছে। এটাই সেই জায়গা যেখান থেকে তোমার এবং আমার গল্প শুরু হয়েছিল। এখন পাড়ার বাচ্চারা এখানে বসে পড়াশোনা করে, কেউ পুলিশ হওয়ার স্বপ্ন দেখে, কেউ শিক্ষক হওয়ার, কেউ ডাক্তার হওয়ার। আর আমি তাদের দেখে শুধু এটাই বলি যে বড় হও, কিন্তু ভালো মানুষ অবশ্যই হিও, কারণ দুনিয়ার সবচেয়ে বেশি ভালো মানুষের প্রয়োজন। রাতে যখন আমি খাটিয়ায় শুই তখন চোখ বন্ধ করে ভাবি, এখন আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, না সময়ের প্রতি, না পরিস্থিতির প্রতি, কারণ আমি একজন বাবা হওয়ার দায়িত্ব পালন করেছি। আর যখন মানুষ তার দায়িত্ব পালন করে তখন জীবন তাকে খালি হাতে ফেরায় না। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সেদিন তুমি সবচেয়ে বেশি ভয় কোন বিষয় পেয়েছিলে, তবে আমি শুধু এতটুকুই বলবো যে আমার ভয় ছিল পাছে আমি আমার মেয়ের চোখের দিকে তাকাতে না পারি। আর আজ যখন আমার মেয়ে আমাকে দেখে হাসে তখন আমার মনে হয় যে আমি সেই ভয়কে জয় করে নিয়েছিলাম। এই গল্পের শিক্ষা হল যে মানুষের আসল পরিচয় তার টাকা,
পদ বা ক্ষমতা দিয়ে নয়, বরং তার কর্ম এবং মানবতা দিয়ে হয়। সমাজে প্রায়ই মানুষ লোক দেখানো এবং আভিজাত্যের পেছনে ছোটে এবং এটা ভুলে যায় যে একজন মানুষের আসল চরিত্র কী। এই গল্পে একজন বাবা সমাজের ভয় এবং বদনামের চিন্তা না করে সত্যের সঙ্গ দিয়েছেন এবং নিজের মেয়েকে ভুল মানুষের হাতে যাওয়া থেকে বাঁচিয়েছেন। এই গল্পটি আমাদের শেখায় যে পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব শুধু বিয়ে দেওয়া নয়, বরং এটা দেখা যে তাদের সন্তান যেন সুরক্ষিত এবং সুখী থাকে। যদি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তবে সারা জীবন পস্তাতে হয়। এই বাবা অনেক সাহস দেখিয়েছিলেন, কারণ তিনি নিজের সম্মান সমাজের হাতে সঁপে দেননি, বরং নিজের মেয়ের জীবনকে সবার উপরে রেখেছিলেন। এই গল্পটি এটাও বলে যে সত্য ও ভালো কাজ কখনো বৃথা যায় না। যে মানুষ নিঃস্বার্থভাবে কারো সাহায্য করে তার সাহায্য একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। যে বাচ্চাটিকে তিনি একসময় পড়িয়েছিলেন সেই ভবিষ্যতে তার মেয়ের সাহারা হল। যদি কর্ম ভালো হয় তবে তা প্রজন্মের পর প্রজন্ম ফল দেয়। ভয় মানুষকে দুর্বল করে, কিন্তু সত্য এবং সাহস মানুষকে শক্তিশালী করে। যখন মানুষ সঠিকের সাথে দাঁড়ায় তখন উপরওয়ালাও তার সঙ্গ দেন। সমাজ কি বলবে এটা ভেবে ভুলকে সহ্য করে নেওয়া সবচেয়ে বড় ভুল। শেষে এটাই বলতে চাইব যে একজন বাবার সত্যিকারের পুঁজি হল তার সাহস, তার বড় মন এবং তার মানবতা, আর সেটাই তার মেয়ের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।